সুপ্রিয় দর্শক, আমি সিরাজুল ইসলাম আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এশিয়ান টেলিভিশনের লাইভ টক শো টেবিল টকে। আশা করি সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, হাসিনা সরকারের পতনের 6 মাস পার হয়ে গেছে। এর মধ্যে এখন সবচেয়ে বড় হয়ে দেখা দিয়েছে সংস্কার এবং নির্বাচন। কেউ চাইছেন পুরোপুরি সংস্কার শেষ করে তারপর নির্বাচন, আবার কেউ চাইছেন মোটামুটি একটা সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন। যারা পূর্ণাঙ্গ সংস্কার চান তারা কেন এটা চাইছেন তার ব্যাখ্যা তারা দিয়ে থাকেন বা দিচ্ছেন। আবার যারা দ্রুত নির্বাচন চান তারা কেন এই পথে, কেন তাদের এই চাওয়া তারও ব্যাখ্যা তারা দিচ্ছেন। এর মধ্যে ভিড় জমিয়েছে আগে জাতীয় নির্বাচন নাকি স্থানীয় নির্বাচন, এই ইস্যুটি। এসব নিয়েই আজকের টেবিল টকে কথা বলবো। আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন 3 জন সম্মানিত অতিথি। তাদের একজন হচ্ছেন বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান এবং অত্যন্ত পরিচিত মুখ সাদত হোসেন সেলিম, আমার ডান পাশেই তিনি রয়েছেন। সাথে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সহ সভাপতি আলহাজ ভিপি ইব্রাহিম, তিনি রয়েছেন একেবারে আলোচনার টেবিলের ওপ্রান্তে। একই সাথে রয়েছেন আমাদের সাথে আমার বাংলাদেশ পার্টি বা এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি, তিনি আছেন মাঝখানে। একই সাথে মিলিয়াপার আরেকটি পরিচয় হচ্ছে তিনি তার দলের আন্তর্জাতিক বিভাগের প্রধান। দর্শক, পরিচয় পর্বের পর আমরা চলে যাচ্ছি আলোচনায়। সেলিম ভাই, আপনাকে দিয়ে আজকের আলোচনার সূচনা করতে চাই। আলোচনার বিষয়বস্তু ছিল আমাদের যে কবে চান জাতীয় নির্বাচন। আপনার কাছে একদম পরিষ্কার নিশ্চয়ই বিষয়বস্তু, আপনি কি বলবেন এবং কেন আপনি যে চাওয়াটাই চাইছেন সেই চাওয়াটা কেন, সে ব্যাপারে আপনার কাছ থেকে বিস্তারিত জানতে চাইব। ধন্যবাদ আপনাকে। আমরা আসলে 12 দলীয় জোটের পক্ষ থেকে 25 জুনের মধ্যে নির্বাচনটা দাবি করে আসছি এবং এই ব্যাপারে আমরা অনেকগুলো সমাবেশ, দাবিনামা আমরা পেশ করেছি এবং আমরা বিভিন্ন আলাপ আলোচনা সে কথাটা বলছি। বিএনপিও পরবর্তীকালে অগাস্ট সেপ্টেম্বর মধ্যে নির্বাচন চেয়েছে। আমরা মনে করছি এটাও যৌক্তিক। তো প্রধান উপদেষ্টা মহোদয় সর্বশেষ তার যে বক্তব্য, সে বক্তব্যতে তিনি ক্যাটাগরিলি বলছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন। আমরা এটাকেই ধরে নিচ্ছি যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন। যদিও এটা দেরি হয়ে যাচ্ছে, নির্বাচনটা আরও অনেক দ্রুত করা দরকার। এটা নির্বাচিত সরকারই আপনার রাষ্ট্রের সংস্কার বলেন, বিচার বলেন, রাষ্ট্র পরিচালনা বলেন, যেসব ক্ষেত্রে তাদের যোগ্যতা এবং দক্ষতা, জবাবদিহিতা, এটা একটা নির্বাচিত সরকারের মধ্যেই থাকবে। আর সংস্কার যেটা বলছেন যে সব সংস্কার শেষে তো কিয়ামত, কিয়ামতের 1 ঘন্টা আগে পর্যন্ত সংস্কার চলবে। তো আপনার সব সংস্কার তো আর আপনার এই সরকার করতে পারবে না, এই সরকার সে যোগ্যতাও নেই, এই সরকারের কাছে আমরা সেটা দাবিও করছি না। তারা ইতিমধ্যে গত 6 মাসেও আপনার সংস্কারের দন্তাস্বটাও তারা আবিষ্কার করতে পারে নাই, কোথাও কোনো সংস্কার তারা করতে পারে নাই। তারা তাদের নিজস্ব মন্ত্রণালয়গুলোতে সংস্কার করতে পারে নাই, জনদুর্ভোগ লাঘবেও তারা কোনো সংস্কার করতে পারে নাই। আর যে সংস্কারের প্রস্তাবগুলো এসছে, এই সংস্কারের অধিকাংশ প্রস্তাবের সাথে আমাদের দ্বিমত আছে। তাহলে এখন গত পরশুদিন একটা জাতীয় ঐক্যমত্যের একটা আলোচনা সভা হয়েছে, সেখানে যদিও এটা পরিচয় পর্ব এবং তারা বলেছেন যে তারা যে সংস্কার প্রস্তাবগুলো পেয়েছেন তারা আমাদেরকে হার্ড কপি দেবেন, আমরা সেটা পর্যালোচনা করে আমরা আমাদের মতামত দেব। এখানে ধরেন কিছু কিছু ক্ষেত্রে আমরা একমত হব, কিছু কিছু ক্ষেত্রে আমরা বিতর্ক করব, কিছু কিছু ক্ষেত্রে আমরা সম্পূর্ণ দ্বিমত করব। দ্বিমত করার পরে একটা সিদ্ধান্তে আসা যাবে। আমরা বলতে চাচ্ছি যে ফ্যাসিবাদের বিচার, সংস্কার এবং নির্বাচন একে অপরের প্রতিদ্বন্দ্বী নয়। আপনার ফ্যাসিবাদের বিচারের কার্যক্রম চলবে এবং সেটা পরবর্তীকালে নির্বাচিত সরকারও ফ্যাসিবাদের বিচার কার্যক্রম পরিচালনা করবেন। সংস্কারও একই অবস্থা। সংস্কার যেটা যতটুকুই করা দরকার, বিশেষ করে নির্বাচনকে একটা অর্থবহ এবং সুষ্ঠু নির্বাচন করার জন্য বিগত 15 বছর যে নির্বাচনী সংস্কৃতিটাকে একেবারেই শেষ করে দেওয়া হয়েছে, তাকে আবার আপনার পুনরায় একটা গতিতে এনে একটা নির্বাচন করার ব্যাপারে যে সংস্কারগুলো দরকার, সেই সংস্কারের প্রশ্ন আমরা বলছি যে সে সংস্কারগুলো করা যাবে এবং সংস্কারগুলো সেটাই করা দরকার। এর বাইরে অনেকগুলো প্রস্তাব যেটা আসছে, যেটাতে আমরা দ্বিমত পোষণ করছি, আমরা সেটা আলোচনার সময় বলবো। আমরা অনেক কিছুই মনে করছি যে বাস্তবসম্মত নয়, অনেক কিছুই কোনো রাজনৈতিক দল দাবি করে নাই, সরকারের পক্ষ থেকে বিশেষ কোনো উদ্দেশ্য নিয়ে এগুলো সামনে আনা হচ্ছে, সেগুলো ধরেন আমরা অবশ্যই বিরোধিতা করব এবং আমরা অনেকাংশে সেটা তীব্র বিরোধিতা করেই আমরা চাই যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা হোক। কারণ ইতিমধ্যে
আপনার বিভিন্ন ধরনের বিনিয়োগ বন্ধ হয়ে গেছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে পারছেন না, উপদেষ্টারা তারা তাদের কি কাজ সেটাই তারা বুঝে উঠতে পারছেন না, আমলাতন্ত্রকে অষ্টপৃষ্ঠে তারা বাধা পড়ে গেছেন। এই অবস্থা থেকে মুক্তির জন্য আমরা আপনার দ্রুত নির্বাচনটা চাই। এখন জাতির সামনে যেটা মহামূল্যবান প্রশ্ন, এই সরকার কি আসলে সময়মতো নির্বাচন দেবেন কিনা। অনেকেই বলছেন যে তারা তাদের একটা রাজনৈতিক এজেন্ডা আছে, সেই রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য রাজনৈতিক দল গঠন করবে, রাজনৈতিক দল পুনর্গঠন করার জন্য তারা কিছু সময় নেবে, সেই সময় ক্ষেপণ করে অথবা সেই আপনার রাজনৈতিক দলকে সুসংগঠিত করার জন্য যতটা সময় দরকার সেই সময়টা তারা মানে শেষ করেই নির্বাচনটা দেবে। তবে আমি মনে হচ্ছে যে আপনার অধিকাংশ উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টাও চাচ্ছেন যে যত দ্রুত সম্ভব নির্বাচন, এটা মনে হচ্ছে। আবার অনেক ক্ষেত্রে মনে হচ্ছে যে না, হয়তো যে কাঙ্ক্ষিত নির্বাচনটা আমরা যত দ্রুত যাচ্ছি তত দ্রুত নাও হতে পারে, নির্বাচন বিভিন্ন অজুহাতে বিলম্বিত হতে পারে। জি জি, জনাব সাদাত হোসেন সেলিম, আপনার আলোচনা থেকে অনেক কিছু বেরিয়ে এসছে, অনেকগুলো প্রশ্নও কিন্তু এরই মধ্যে তৈরি হয়েছে। সেই প্রশ্নে আমি পরে আসব। আমি ভিপি ইব্রাহিম, আলহাজ ভিপি ইব্রাহিম, আপনার কাছ থেকে একটু শুনতে চাই, পরে শুনবো এবি পার্টির অবস্থান। একই প্রশ্ন, একই কথা আপনার কাছেও, যে আমাদের আজকের আলোচনার বিষয় কবে চান জাতীয় নির্বাচন। আপনার দলের অবস্থান আমরা কম বেশি এরই মধ্যে আমরা জেনেছি, তবুও নতুন কোনো অবস্থান, নতুন কোনো বক্তব্য, নতুন কোনো কথা আছে কিনা আপনার পক্ষ থেকে, আপনার দলের পক্ষ থেকে, সেটা জানতে চাই। এবং একই সাথে একই প্রশ্ন করব যে কেন আপনি যে চাওয়াটা চাইছেন বা আপনার দল যে চাওয়াটা চাইছে তার পক্ষে যুক্তিটা কি? ধন্যবাদ জনপ্রিয় উপস্থাপক সিরাজুল ইসলাম, সম্মানিত দুইজন বিজ্ঞ সহালোচক এবং আপনারা যারা শুনছেন, আসসালামু আলাইকুম। আজকে নির্বাচন এবং সংস্কার এই বিষয়টা এখন এমন পর্যায়ে দাঁড়িয়েছে, মনে হয় যে একটা উপরটা মানে সাংঘর্ষিক। যারা যখন সংস্কারের কথা বলা হয় তখন মনে হয় যে বোধহয় নির্বাচন চায় না, আর নির্বাচনের কথা যখন আসে তখন বোঝানো হয় যে এরা সংস্কার চায় না। আসলে একটা কথা আছে যে কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ। এই কথাটা যদি আমরা একটু ব্যাখ্যা করতে চাই তাহলে অন্তর্বর্তীকালীন সরকারেরও কিন্তু কিছুটা সীমাবদ্ধতা আছে। তারা কি পারবে কি পারবে না, এই কার্যক্রমের একটা অ্যাপ্রুভাল লাগবে জাতীয় সংসদে। তো আমি তো মনে করি যে এই সরকার এখন ভিন্ন কিছু পথে হাঁটছে, অথবা কেউ না কেউ হাঁটানোর চেষ্টা করছে। কখনো বলা হচ্ছে যে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন। স্থানীয় সরকার নির্বাচনটি কি? স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে স্থানীয়ভাবে যে সকল সমস্যাগুলো, সেই সমস্যাগুলো তারা সমাধান করে। স্থানীয় সরকারের উপরে কিন্তু কোনো সরকারের গঠন বা পতন নির্ভর করে না। তো এখন জাতীয় নির্বাচনটা হচ্ছে একটা দেশের সমস্ত দিক বিবেচনা করে সেই জাতীয় সংসদ থেকে, যেটাকে আইনসভা বলা হয়, আইন পাশ করে সমস্ত কিছু দিক নির্ধারণ করা হয়, দিক নির্ণয় করা হয়। এখন আমরা সেই দিক থেকে কেন যে এই অন্তর্বর্তীকালীন সরকার এটা বোঝার চেষ্টা করছে না যে এই অন্য কোনো পথে না হেঁটে জাতীয় নির্বাচনের রুটম্যাপ ঘোষণা করলে কিন্তু মানুষের মনে যে সংশয় আছে, যে সন্দেহ আছে, দিন দিন দানা বাঁধছে, এটা কিন্তু একটা পরিসমাপ্তি ঘটে যায়। তা না করে বরং ইনিয়ে বিনিয়ে বিভিন্ন কথা বলা হচ্ছে। আজকে প্রায় 7 মাস চলছে এই অন্তর্বর্তীকালীন সরকারের। 7 মাস আমরা বলবো যে একদিক থেকে মোটামুটি ভালো একটা সময়, কারণ শাহাবুদ্দিন সাহেবের তত্ত্বাবধায়ক সরকার 3 মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দিয়েছে। হাবিবুর রহমান সাহেবও ঠিক তাই। সেই শাহাবুদ্দিন সাহেবের সরকার এবং হাবিবুর রহমান সাহেবের সরকারের সাথে এই সরকারের গুণগত এবং কার্যকরভাবে বেশ কিছু পার্থক্য কিন্তু আছে। পার্থক্য আমি নিজেই তুলে ধরবো। হাবিবুর রহমান সাহেবের তাই, লুৎফর রহমান সাহেবেরও সেটাই, সেই একই অবস্থা ছিল। আমরা কিছুটা পার্থক্য দেখলাম 111-এর সরকার, তারাও কিন্তু চেষ্টা করেছিল একটি রাজনৈতিক দল গঠন করবার জন্যে, তারাও চেষ্টা করেছিল স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার জন্যে বিভিন্ন রকম। কিন্তু তারা কেন করেছিল, তারা শেষ পর্যন্ত ভারতে গিয়ে এটা সুরাহা করেছে, সেটাও কিন্তু প্রণব মুখার্জির একটি বই আছে, বই পড়লে দেখা যায়, পরিষ্কারভাবে দেখা যায়। এখন এ সরকার যা করছে, স্থানীয় সরকার নির্বাচন বাংলাদেশ সৃষ্টির পরে যতবার আপনার তত্ত্বাবধায়ক সরকার বলি বা অন্তর্বর্তীকালীন সরকার বলি, যে নামেই বলি না কেন, এটা একটা নিরপেক্ষ সরকার বলে আমরা মনে করি, দেশের মানুষ এটা মনে করে, এই ধারণার মধ্যেই আমরা আছি। এখন তারা কিন্তু কখনোই কোনো স্থানীয় সরকার নির্বাচন এই দেশে করতে পারে নাই, এটা এরকম কোনো নজির নাই।
আইনের ভাষায় নজির কিন্তু একটা গুরুত্বপূর্ণ আইন। যখন একটা নজির স্থাপিত হয় তখন ওইটাকে পরবর্তী রেফারেন্স হিসেবে ওইটা টানা হয়। তো এখন এরা এরকম নজিরও নেই আমাদের দেশে, কিন্তু এখন কেন তারা এই দিকটাই করতে চাচ্ছে বা তাদের আদৌ এটা নিয়ে কি চিন্তা, আমাদের এটা বুঝতে, আমাদের বা আমাদের দল এটা নিয়ে বুঝতে। আমার প্রশ্ন ছিল যে এই যে তার মানে কি স্থানীয় নির্বাচনের আগে আপনি জাতীয় সংসদ নির্বাচন চান বা আপনার দল চায়? আমার আরেকটু কথা বাকি আছে, সেটা হলো আপনি যে কথাটা মানে এই করেছেন যে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার আর বর্তমান সরকারের মধ্যে পার্থক্য কি? হ্যাঁ, অবশ্যই পার্থক্য রয়েছে। তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার আলোচনা সাপেক্ষে হয়েছে বা ক্রাইসিস পিরিয়ডকে অতিক্রম করবার জন্য এবং খুব সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে এসেছিল। আর এবারকার সরকার কিন্তু একটা আন্দোলনের মধ্যে, আন্দোলনে পতিত সরকার বিদায় নেওয়ার পরে, পালিয়ে যাবার পরে পৃথিবীর ইতিহাসে একটা রেকর্ড, প্রধানমন্ত্রী, সংসদ সদস্য, এমনকি জাতীয় মসজিদ বাইতুল মোকাররম ইমাম সহ পালিয়েছে। তারপরে যে সরকার গঠিত হয়েছে, দেশের মানুষ সাধুবাদ জানিয়েছে যে তারা একটা যৌক্তিক সংস্কার বলতে আমরা কি বুঝি, সেটা হলো নির্বাচনকালীন সংস্কার। দিনের ভোট যাতে রাতে না হইতে পারে, 30 তারিখের ভোট যাতে 29 তারিখে না হতে পারে। যে এই দেশের নির্বাচন নিয়ে বহু রকম কথা আছে, হাসিনা মার্কা নির্বাচনের কথা আছে, সুজাতা সিং মার্কা নির্বাচনের কথা আছে, এমনকি কুত্তা মার্কা নির্বাচনের কথা বলা হয়েছে। কারণ দেখা গেছে নির্বাচনের দিন কুকুরগুলো ঘুমিয়ে আছে, সেখানে কোনো ভোটার ভোট দিতে যায় নাই, মৃত মানুষ এসে ভোট দিয়ে চলে গেছে, এরকম অনেক রসিকতাও রয়েছে। এই জন্য এখানে একটা সংস্কার দরকার, যে এগুলো যাতে কোনোভাবে কেউ করতে না পারে, আইনের আওতায় তাদেরকে যেন আসতে হয়। এই জায়গায় আপনার এই আলোচনার সাথে আমি একটা বিষয় যোগ করে রাখি, পরে আলোচনা আপনার কাছ থেকে শুনবো সে ব্যাপারে। সেটা হচ্ছে যে যেমনটি আপনি আপনার মতো করে বললেন বা আপনার দলের অবস্থান তুলে ধরলেন, তার বাইরেও কিন্তু কথা আছে যে সংস্কার শুধু এইটুকু না, আরও অনেক কিছুর দরকার। কারণ এই সরকার শুধুমাত্র নির্বাচনী সংস্কার করার জন্য আসেনি বা করা হয়নি। এটা আমি একটি পয়েন্ট বললাম। আজকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দেখেন কি অবস্থা, আজকে সামনে মাহে রমজান, এখানে কি এখনই এই অবস্থা, সামনে কি হবে? আরো এখানে প্রশাসন, আমরা শুনতেছি তত্ত্বাবধায়ক সরকার কেউ বলছেন প্রশাসন তাদের কথা শুনছে না। কেন শুনছে না? এই অবস্থা কেন সৃষ্টি হচ্ছে? এগুলোকে যৌক্তিক, এজন্য আমি বলেছি যে যৌক্তিক সংস্কার, সামগ্রিক সংস্কার যেটা বোঝায়, সেটা আমাদের শ্রদ্ধেয় শাহাদাত ভাই বলেছেন, যেটা তো রুশ কিয়ামতের 1 ঘন্টা আগেও সংস্কার চলবে। সামগ্রিক সংস্কার মানে পর্যায়ক্রমে গভর্নমেন্ট আসবে, তারা সেগুলো করবে, এটাই হওয়া উচিত। জি ইব্রাহিম ভাই, আপনার কাছ থেকে আমরা আরো শুনবো এবং আপনার এই আলোচনার ভেতরে নতুন কিছু প্রশ্নের জন্ম হয়েছে, সে সমস্ত নিয়ে শুনবো। আমরা এবার একটু ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি আপনার কাছ থেকে শুনতে চাই, আপনার দলের অবস্থান, আজকে যে দুইজন আলোচক এরই মধ্যে যে আলোচনা পেশ করেছেন একই রকমের নাকি একটু ভিন্ন অবস্থান? যদি ভিন্নতা থাকে তাহলে ভিন্নতা কেন, সে বিষয়ে যদি আপনি আপনার দলের অবস্থান তুলে ধরেন। আমরা প্রথমেই ধন্যবাদ আমাকে এখানে রাখার জন্য। আমরা যে এত বছর যে স্ট্রাগলটা, এটা তো এন্ড গোল কিন্তু নির্বাচন। আমরা এই আমাদের দেশের মানুষ গত 15 বছর অথবা যদি ধরি আমরা মানে 111-এর নির্বাচনটাকে ধরি 18 বছর এসেনশিয়ালি কোনো ভালো নির্বাচন পাইনি অথবা ভোট দিতে পারিনি। তো এন্ড গোলটা নির্বাচন, কিন্তু নির্বাচনই শুধু একটা গোল না, কিন্তু অনেকগুলো গোলের একটা। তার মধ্যে একটা জিনিস মনে রাখতে হবে যে এই যে ফ্যাসিস্ট গভর্নমেন্ট, যেটা যার নেত্রী পালিয়ে গেল, সেলিম ভাই যে বললেন, তো উনি এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ এবং আদার যে সিস্টেমগুলো আছে, এটা 16 বছরে যেভাবে একদম নির্মূলে থেকে নষ্ট করে দিয়ে গিয়েছে, সেই সিস্টেমটাকে বলবৎ রেখে আপনি একটা নির্বাচন দিলে আসলে কি সেটা খুব ভালো নির্বাচন হবে? নির্বাচনটা তো ওভাবে ভালো হবে না। যেটা আমরা ঠিক 2 দিন আগে প্রধান উপদেষ্টার মিটিং থেকে বের হয়ে যে কথাটা বলেছি, যে মনে হচ্ছে এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের সঠিক কর্তৃত্বটা স্ট্যাবলিশড হয় নাই, এবং যতক্ষণ না এটা সঠিকভাবে স্ট্যাবলিশড হবে ততক্ষণ আপনি একটা ভালো নির্বাচন দিতে পারবেন না। সুতরাং আমরা কি স্থানীয় আগে না জাতীয় আগে, এই তর্কটার আগে আমাদেরকে যেতে হবে যে সংস্কার, যেটা রিফর্ম বলছে, কিছু কিছু জায়গায় তো শুধু রিফর্ম না, রিবিল্ডও করতে হচ্ছে। এই যে এই রিবিল্ড করাটা এবং যেটা আইন শৃঙ্খলা পরিস্থিতি, যেটা সবারই কিন্তু এই জায়গাটা মানে কমন কনসার্নের জায়গা। এটা আমি বলি, সেলিম ভাই বলেন, ইব্রাহিম ভাই বলেন, সাধারণ জনগণ সবারই কিন্তু একটা কমন কনসার্নের জায়গা।
যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেটা সেটার উন্নতি ঘটাতে হবে। এবং আরেকটা জিনিস আমাদেরকে নাগরিক হিসেবে খুব কষ্ট দিচ্ছে, সেটা হলো যে আমাদের যে ট্রাফিক সিস্টেম যেটা, এটা তো পুরোটা কলাপস করেছে বিভিন্ন দাবি দেওয়ার কারণে, অথবা হয়তো ঠিকমতো ডিউটি পালন না করার কারণে। এই যে আমাদের কর্মঘণ্টা কিন্তু আগে যাও ছিল খুবই স্লো ছিল, এখন মানে আরও স্লো হয়ে গিয়েছে। তো এই জায়গাগুলোকে অ্যাড্রেস না করে আসলে শুধু নির্বাচন নিয়ে কথা বললে তো লাভ নেই। তারপরেও আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকারকে একটা সময় দিতে, যে এইটা অ্যাড্রেস করে তারা একটা ভালো নির্বাচন দেয়, কিন্তু এটা তো আসলে এন্ডলেস টাইম না। সুতরাং আমরা যেটা প্রধান উপদেষ্টা সেদিন বললো যে তারা ফার্স্ট ফেজ শেষ করে সেকেন্ড ফেজে আসছে। তো আমরা যদি ধরে নিই যে প্রথম 6 মাস ফার্স্ট ফেজ, সেকেন্ড 6 মাস যদি সেকেন্ড ফেজ হয়, তো থার্ড ফেজটা হলো নির্বাচনের ফেজ আর কি। তো ধরে নিতে পারি যে অ্যাটলিস্ট বাই ডিসেম্বর আর নেক্সট ফেব্রুয়ারি আমাদের বাংলাদেশের আবহাওয়ার যে রিয়েলিটিটা, ওই রিয়েলিটিতে আপনার তো শীতকাল ছাড়া তো আসলে নির্বাচন করা সম্ভব না, ঝড় বৃষ্টি বাদলা অনেক কিছু আছে, ওয়েট এন্ড ড্রাই সিজন অনেক কিছু থাকে। তো অ্যাটলিস্ট একটা ভালো এবং অ্যাকসেপ্টেবল, যেটা প্রধান উপদেষ্টা বলেছেন যে বাই লজ অথবা লজগুলো একটা খেলার মাঠে এমনভাবে গড়ে দেওয়া হয় যেন যে হারে সেও কিন্তু বলে না যে এখানে কারচুপি হয়েছে, সেটাকে অ্যাকসেপ্ট করে নেয়। তো ওই রকমভাবে যেন একটা অ্যাকসেপ্টেবল ফর অল পার্টিস এরকম একটা নির্বাচন যেন দিতে পারেন, সেই আশাটা করছি। তো সেইটা কি আপনি মনে করেন যে ডিসেম্বরের ভেতরেই আপনার দলের অবস্থান কি? আপনারা কি ডিসেম্বরের ভেতরেই নির্বাচন চান, নাকি তার উপরে, নাকি আগে? আমরা তার আগে, আমার মনে হয় না এটা আশা করাটা খুব বুদ্ধিমানের কাজ হবে, বিকজ এখন আমরা দেখতে পাচ্ছি মাত্র সংস্কার কমিশনে শুরু বলা যায়, মাত্র রিপোর্ট জমা আসলো, তারপরে সেটা নিয়ে সব দলের সাথে বসবে, সেগুলো রিফর্মগুলোকে কতটুকু করবে সেটা ঠিক করবে, তারপর পরিধিটা রোড ম্যাপটা ঠিক করবে, তারপর রিফর্মগুলো করবে। বাট আই হোপ, আমরা চাই যে অ্যাটলিস্ট যেন আমরা প্রথমেই কিন্তু একদম প্রথমেই বলেছিলাম যখন এই সরকার হয় যে 1.5 থেকে 2 বছরের মধ্যে এটা অ্যাচিভেবল এবং তার মধ্যেই করা উচিত। তো আমার মনে হয় 1.5 থেকে 2 বছর ওই টাইমলাইনটা ধরে, অর্থাৎ অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর 1.5 থেকে 2 বছরের ভেতরে নির্বাচন, তার মানে এখনো 1.5 বছর পরে মোটামুটিভাবে নির্বাচন হলে আপনার দলের জন্য বেটার, বা আপনাদের অবস্থান এরকম অথবা আমি শুধু 1.5 থেকে 2 বছর ডিসেম্বরে হলেও আমাদের জন্য আমরা মনে করি ইটস আ গুড টাইমলাইন, দ্যাট ইজ কামিং ডিসেম্বর। জি আচ্ছা, ওকে, বুঝতে পেরেছি। চমৎকার বলছেন, আপনার দলের অবস্থান বেশ আমাদের কাছে পরিষ্কার। তবে 1.5 থেকে 2 বছর এবং আগামী ডিসেম্বর, সেটার সাথে কিন্তু আমার মনে হয় যে একটু অবসকিউরিটি আছে, সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব। এই আলোচনার ভেতরে আমাদের বেশ কিছু প্রশ্ন অলরেডি তৈরি হয়েছে। সাদুদ ভাই, আমি আপনাকে বলেছিলাম, আপনি অনেকগুলো আলোচনা করেছেন, সেই আলোচনার ভিতরে আপনার একটা সংশয় ছিল এই সরকারের পক্ষে কতদূর কী করা সম্ভব। তারপরে আপনি বলেছেন যে অনেক জায়গায় শোনা যাচ্ছে কানাঘুষা হচ্ছে, যে বিশেষ উদ্দেশ্য আছে, সেই কি বিশেষ উদ্দেশ্য কি? তারপরে এই সরকারের কারণে বা এই সরকারের সময় বিনিয়োগ বন্ধ হয়েছে, এই সরকারের কারণে হোক আর আন্দোলনের প্রেক্ষাপট সমস্ত সব কিছু বিবেচনায় রেখে হোক, এরকম কথা আছে। তো এই সমস্ত সব কিছু মিলে কেন আপনার সংশয় কি সেই বিশেষ উদ্দেশ্য? বিনিয়োগ বন্ধ হয়েছে, আপনার রাজনৈতিক দল নির্বাচন করে ক্ষমতা আসার পরে এই বিনিয়োগের পথ কি আবার খুলে যাবে, কিভাবে সেটা সম্ভব হবে, এই সমস্ত নিয়ে আমরা আলোচনা করব। আপনি তত্ত্বাবধায়ক সরকারের বিভিন্ন কর্মকাণ্ড, তাদের অবস্থান ইত্যাদি নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন, তারা কত দূর পারবে, তাদের যোগ্যতা কতটুকু আছে, তাদের কতটুকু সদিচ্ছা আছে, ইত্যাদি ইত্যাদি। এরপরে আপনি বলেছিলেন কানাঘুষা আছে, শোনা যায় বিশেষ উদ্দেশ্য আছে, এটি আর একটা ব্যাপার। আর একটা প্রশ্ন ছিল আপনার কাছে, যে এই সরকারের আমলে, অর্থাৎ এই অন্তর্বর্তী সরকারের আমলে বিনিয়োগ বন্ধ হয়েছে, সেটা তাদের ব্যর্থতার কারণে বলতে চাইছেন, নাকি আন্দোলনের প্রেক্ষাপটে কনটেক্সটে এই অবস্থা? এবং এখানে আমার প্রশ্ন হচ্ছে যে যদি নির্বাচন দিয়ে আপনাদের রাজনৈতিক দলের দলগুলোর নিয়ন্ত্রণে যায় সরকার, এবং আপনারা রাজনৈতিক দলের পক্ষ থেকে যদি সরকার গঠন করেন, তাহলে কি বিনিয়োগ যে স্থবিরতা তৈরি হয়েছে, বন্ধ হয়েছে, এগুলো কি খুলে যাবে দরজা? কি মনে হয়? অনেকগুলো প্রশ্ন আপনার কাছে। না, প্রথম কথা হলো যে আসলে একটা সর্বব্যাপী গণ অভ্যুত্থানের প্রেক্ষিতে যখন শেখ হাসিনা পালিয়ে গেছেন, পালিয়ে যাওয়ার পরে স্বভাবতই আপনার সংসদ বাতিল টাতিল ইত্যাদির কারণে
তো একটা অন্তর্বর্তীকালীন সরকারের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে এবং সেক্ষেত্রে যখন ডক্টর ইউনূস সাহেবের নাম প্রস্তাব এসছে আমি মনে করি যে সেটা সবচেয়ে গ্রহণযোগ্য ছিল এবং আমরা প্রত্যেকে মেনে নিয়েছি। কিন্তু ডক্টর ইউনূস সাহেব যে উপদেষ্টা মণ্ডলী গঠন করেছেন সেটা আমরা ডে ওয়ান থেকে হতাশ হয়েছি, কারণ এই উপদেষ্টা মণ্ডলী আপনার জন আকাঙ্ক্ষার সাথে এবং আপনার যেই জনবিপ্লবের সাথে সংগতিপূর্ণ নয়। এখানে এই বিপ্লবের চেতনা ধারণ করা অথবা গত 15 বছর আপনার স্বৈরশাসকের বিরুদ্ধে লড়াই করা অথবা আপনার দেশে অবস্থান করে কোনো ভূমিকা রাখা, এই ধরনের উপদেষ্টাদের সংখ্যা খুবই কম। সুতরাং ওই অনেক উপদেষ্টারা আপনার কীভাবে একটা মন্ত্রণালয় চালাতে হয়, কীভাবে আপনার আমলাতন্ত্রকে নিয়ন্ত্রণ করে আপনার আমলাতন্ত্রের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করে সরকার পরিচালনা করতে হয়, এই ব্যাপারে তাদের যথেষ্ট রকমের ঘাটতি আছে, তাদের যথেষ্ট রকমের অনভিজ্ঞতা আছে এবং তাদের অদক্ষতা আছে। এটা আমরা একদম পদে পদে টের পাচ্ছি এখন। এবং পুরো সরকারটাই একটা স্থবির এবং একটা ভাবলেশীন একটা সরকার বলে আমি মনে করি, যে সরকার আপনার ডক্টর ইউনূস সাহেব ছাড়া আর কেউই কোনো কাজ করতে পারছেন না। এখানে অর্থমন্ত্রী আর্থিকভাবে যে কেলেঙ্কারি, যে লুণ্ঠনটা হয়েছে, ব্যাংকিং খাতে কিছুটা শৃঙ্খলা আনার চেষ্টা করছেন, অন্যান্য উপদেষ্টারা তারা তাদের স্বক্ষেত্রে একদম পরিপূর্ণভাবে ব্যর্থ, তারা সেটা কাজ করতে পারছেন না। যে কারণে আমরা মনে করছি যে এই সরকারের দ্বারা আপনার খুব বেশি সংস্কার করা সম্ভব না। এই সংস্কারগুলো যারা ওনারা ওনাদের যে মন্ত্রণালয়গুলো আছেন সেই মন্ত্রণালয়গুলো যদি যথাযথভাবে পালন করতেন দায়িত্বটা, তাহলেও অন্তত আমাদের জনদুর্ভোগটা কমাতো। জনসংস্কার বলতে কি, আপনি যদি আপনার কৃষক থেকে ভোক্তা পর্যন্ত একটা পণ্য পৌঁছে দেওয়ার ক্ষেত্রে যদি আপনি একটা নতুন কোনো পদ্ধতি চালু করতেন, সারা পৃথিবীতে আছে, আমাদের প্রতিবেশী দেশগুলো ভারতে আছে, যে কৃষক থেকে সরাসরি ভোক্তা পর্যন্ত একটা বিভিন্ন স্টলের মধ্যে চলে আসে, মাঝখানে আর কোনো মধ্যস্বত্বভোগী থাকে না। তাহলে এখানে আমরা দেখছি যে আপনার উত্তরবঙ্গের একটা ফসল যেটা আপনার 5 টাকা দিয়ে কৃষক মানে বিক্রি করছেন, সেটা কারণ বাজারে এসে 20 টাকা হচ্ছে এবং সেটা আমার কাছে আস্তে আস্তে 50 টাকা হচ্ছে। তো এখানে যদি উনি আপনার দিনাজপুর থেকে শস্যটা সরাসরি উত্তরাতে একটা আপনার বিক্রয় কেন্দ্র আনতে পারতেন, যেটা ভারতের মহারাষ্ট্র, আপনার বিহার হতে আরম্ভ করে বিভিন্ন রাষ্ট্রগুলোতে এবং দক্ষিণাত্যের অনেকগুলো মানে রাষ্ট্রে আছে, সেটা করতে পারলে এবং করার একটা চেষ্টা করলে আমরা মনে করতাম যে আপনার এই জিনিসটা ওনারা করতে পারবেন। ওনারা এটা পারছেন না। ধরেন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে এখানে অনেক ভুয়া মুক্তিযোদ্ধা আছে, অনেক মুক্তিযোদ্ধা আপনার ভাতা পেয়েছেন যাদের জন্ম 71 যুদ্ধের পরে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া এবং তারা যে অর্থ আত্মসাৎ করেছে তাদেরকে আপনার আইনের আওতায় আনা, তাদের অর্থ ফেরত দেওয়া, সেটা কোনো ব্যবস্থা করেন নাই। অনেক সরকারি কর্মকর্তা 2 বছর বেতন বাড়িয়ে আপনার তাদের বয়স বাড়িয়ে মুক্তিযোদ্ধা হিসেবে সার্টিফিকেট নিয়ে 2 বছর চাকরি মেয়াদ বাড়িয়ে যে সরকারি সুযোগ সুবিধা লোপাট করেছেন সেটা ওনা করতে পারছেন না। ধরেন এখন ঢাকা শহর একদম একেবারে অচল হয়ে গেছে, ট্রাফিক কাজ করছে না। ইস্টার্ন বাইপাস দিয়ে যে গাড়িগুলো পাস হওয়ার কথা, সে সমস্ত গাড়িগুলো ইস্টার্ন বাইপাস দিয়ে না করে শহরের উপর দিয়ে প্রবেশ করছেন। তাইলে একজন যোগাযোগ উপদেষ্টার দায়িত্ব হলো যে মানে যত দ্রুত সম্ভব যুদ্ধকালীন অবস্থা ঘোষণা করে ইস্টার্ন বাইপাসটা নির্মাণ করা এবং ঢাকার মধ্যে দিয়ে মানে কোনো গাড়ি যাতায়াত করতে বন্ধ করা। আপনার এলিভেটেড এক্সপ্রেসওয়ে যেটা 2016 সালে শেষ হওয়ার কথা, সেটা যদি তিনি শেষ করতে পারতেন খুব দ্রুততার সাথে 24 ঘন্টা কাজ করে, তাহলেও যানজট একটা শুরু হতো। ওনারা কোনো মানে একজন, তারপর স্বাস্থ্য উপদেষ্টা, এখন পর্যন্ত আপনার আনসার দালাল ছাড়া আপনি কোনো রোগী ভর্তি করাতে পারবেন না। আহতরা রাস্তার মধ্যে নেমে আসার অর্থ হলো যে স্বাস্থ্য উপদেষ্টা পুরোপুরি ব্যর্থ। আইন উপদেষ্টাকে আমি এদিনও বলেছি, অন্তত আপনি একটা কাজ করেন না, আপনার আমাদের এখানে যে দেওয়ানি মামলা 20 বছর, 25 বছর, 30 বছর, আপনি একটা টাইমলাইন করে দেন যে 20 বছর পুরনো যে দেওয়ানি মামলাগুলো আছে এগুলো আপনার আগামী 3 মাসের মধ্যে সমাপ্ত করতে হবে, 6 মাসের মধ্যে সমাপ্ত করতে হবে। অর্থাৎ আপনারা আপনাদের নিজ নিজ মন্ত্রণালয় সংস্কারগুলো করেন, ওনারা কেউ কোনো সংস্কার করছেন না। আপনার মধ্যপ্রাচ্যে যে আমাদের মানে শ্রমিক যাচ্ছে, জনশক্তি যাচ্ছে ভারত এবং পাকিস্তান থেকে, তারা 20,000 টাকা দিয়ে মানে বিমান ভাড়া দিয়ে যাচ্ছে, সেখানে আমাদের যাচ্ছে 40,000, 50,000, 60,000, এখন 2 লক্ষ টাকা। আপনি বিমানের টিকিটের সিগনেচারটা ভাঙার চেষ্টা করছেন না কেন? ফিলিপাইন থেকে 20,000 টাকা দিয়ে আপনার একজন শ্রমিক যাচ্ছেন, শ্রীলঙ্কা থেকে যাচ্ছেন, আমাদের এখানে 5 লাখ টাকা দিয়ে কেন হচ্ছে? আপনি কিছু সিগনেচার ভাঙতে পারছেন? মানে কোনো একটা উপদেষ্টা তার কোনো কাজ করছে না। সুতরাং তাদের কাছে আমরা কি সংস্কার আশা করবো? সংস্কার তো করতে পারবেন না। আমি একটু শেষ করতে দেন। বাকি যে সংস্কারের প্রস্তাবগুলো আছে, যেগুলো আমরা যেগুলো আমরা দাবি করি নাই, বাংলাদেশের সংবিধান পরিবর্তন করে 17 বছরের কিশোরদেরকে ভোটার করার দাবি আমরা কেউ করি নাই। 25 বছরে ভোটে দাঁড়াতে পারবে দাবি করি নাই। এটা বিশেষ উদ্দেশ্য নিয়ে করছেন এবং তাদের এই উদ্দেশ্যগুলো তো সফল হবে না, কারণ আপনার কিংস পার্টি যেটা করার চেষ্টা করা হচ্ছে এবং কিছু কিছু উপদেষ্টা এটার সাথে জড়িত হয়ে গেছে এবং ছাত্র উপদেষ্টারা এটার সাথে জড়িত। ছাত্রদের মনের মধ্যে যদি এটাই থাকতো যে আমরা একটা রাজনৈতিক দল করবো, তাহলে তারা উপদেষ্টা পরিষদে যাওয়ার দরকার ছিল না।
আর এখন ধরুন 1 ডজন খানিক ব্যক্তির উচ্চাকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার জন্য এবং আপনার হাফ ডজন লোকের উস্কানিকে কেন্দ্র করে পুরো সরকারটাকে অস্থিতিশীল করা, পুরো গণতন্ত্রকে অস্থিতিশীল করা, পুরো নির্বাচনটাকে আপনার একটা প্রশ্নবোধক চিহ্নের মধ্যে আনা, পুরো নির্বাচনটাকে একটা বিতর্কের মধ্যে আনা, এগুলোর ব্যাপারে আমরা জোরালো ভাষায় কথা বলছি। ধরুন স্থানীয় সরকার নির্বাচন যেটা, যেদিন আপনার উপদেষ্টা ছাত্র উপদেষ্টাকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে, 1 ঘন্টার মধ্যেই আমি একটা টকশোতে বলেছি যে তাদের উদ্দেশ্য হচ্ছে যে স্থানীয় সরকার নির্বাচনটা আগে করা। তা আমরা তো এটা কথা বলেছি যে স্থানীয় সরকার নির্বাচন তো আমরা করতে দেব না, এবং আমি অনএয়ারে বলছি এটা আমরা প্রতিহত করব। সুতরাং সরকারের মানে একটা সুন্দর নির্বাচন দিয়ে চলে যাওয়াটা প্রত্যেকের জন্যই ভালো। জি, ধন্যবাদ সেলিম ভাই। আমরা একটু বিপি ইব্রাহিম আপনার কাছে শুনতে চাই। সেলিম ভাইয়ের কথা থেকে আলোচনায় পরিষ্কার হয়েছে, আপনার আলোচনায় এসে, আমাদের সবার আলোচনায় এসে যে অনেকগুলো সমস্যা আছে, তার সমাধান করা প্রয়োজন। এখন প্রশ্ন হচ্ছে যে এত সমস্যা তখন সমাধান করতে হলে তার জন্য সময় প্রয়োজন, অনেক লোক প্রয়োজন। উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা কিন্তু তুলনামূলক কম, আবার সময়ও কিন্তু খুব বেশি যায়নি, 6 মাস গেল, 7 মাস চলমান। তো এই অবস্থায় তাদের কাছ থেকে আপনারা অনেক কিছু বেশি চেয়ে ফেলছেন কিনা, এই প্রশ্ন কি আপনাদের মনে জাগছে? এমন কি মনে হয়, নাকি মনে হয় যে সমস্যার সমাধানের জন্য যে সময় ব্যয় করা উচিত ছিল তার চেয়ে বেশি সময় চলে গেছে? কি মনে হচ্ছে আপনার? ধন্যবাদ। আসলে আমরা তো কোনো কিছু চাই নাই, এই সরকারের কাছে আমরা কিছু চাই নাই। এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, তাদের ছিল যে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্যে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন দিবে এবং লেভেল প্লেইং ফিল্ড তারা তৈরি করবে। এই জন্য যা যা করা দরকার সেটা করবে। তো তারাই তো বিভিন্ন সমস্যা সৃষ্টি করতেছে, তারাই তো বিভিন্ন কথা নিয়ে আসতেছে। আজকে তারা মুখেও বলছে বিএনপি একটি বড় বৃহৎ দল, আবার যেগুলো তারা না পারছে সেগুলোকে নিয়ে আসছে যে বিএনপি করতে দেয় না। তো বিএনপি যদি করতে না দেয়, বিএনপিকে যদি এতই করা হয়, তো বিএনপি তো একটা নির্বাচনের রুট ম্যাপ দাবি করতেছে, তারা তো সে পথেও যাচ্ছে না। তাদের উদ্দেশ্য কি? আমরা আজকে দেশের অবস্থা, এখানে আমি আপনার কাছে আপনার প্রশ্নের জবাবটা আপনার কাছ থেকে চাই। আমার কিন্তু সেলিম ভাইয়ের কাছে একটা প্রশ্নও ছিল যে অনেকেই বলছেন, আপনার রাজনীতিবিদরা, যে এই সরকারের বিশেষ কিছু উদ্দেশ্য আছে। এটা কিন্তু খুব পরিষ্কার করে বলছে না। আসলে কি উদ্দেশ্য মনে হয় আপনার কাছে? কি মনে হয় কি উদ্দেশ্য আছে তাদের? উদ্দেশ্যটা হচ্ছে তারা তো অনেকটা কৌশলে কথা বলছে। আসলে কৌশলী, বেশি কৌশল ভালো না। আল্লাহ হইল সবচেয়ে বড় কৌশলী। হাসিনাও কিন্তু অনেক কৌশলী ছিল, কিন্তু পরিণাম ভালো হয় নাই। তারা কেন নির্বাচনটা বিলম্ব করতে চায় এটা তারাই ভালো বুঝবে। সংস্কার 7 মাস সময় কি সংস্কার, কি কি সংস্কার করছে? আমরা যদি স্পেসিফিক প্রশ্ন করি যে কি কি সংস্কার করলো, যে ক্ষেত্রে সংস্কার করার দরকার সেই ক্ষেত্রে কমিশন করে সেখান থেকে প্রতিবেদন এনে সেই প্রতিবেদন এখন উপস্থাপিত হয়েছে, এটা নিয়ে আলোচনা হবে এবং এই ব্যাপারে যাতে ঐকমত্যের ভিত্তিতে করা যায় সেই জন্য আপনাদেরকে ডেকেছে। জাস্টিস ডিলে জাস্টিস ডিলে, তার মানে শুরুটা হয়েছে জাস্টিস ডিলে জাস্টিস ডিলে, এটা কথা আছে না? আচ্ছা, এগুলোকে কি এমন কি 2023 সালের 13ই জুলাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য 31 দফা একটা প্রস্তাবনা উপস্থাপন করেছে জাতির সামনে। সেগুলোর মধ্যে পড়ে দেখবেন যে এমন কিছু সেখানে বাদ দেয়। আপনি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট এবং আইনসভা, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, তাদের ক্ষমতার ভারসাম্যতা, 2 টার্মের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না, ইত্যাদি ইত্যাদি। তো এখন তারা যদি খুঁজতেই থাকে কি কি সংস্কার করতে হবে, তাহলে তো এই বিষয়টা জনমনের সন্দেহের সৃষ্টি করবেই। আমরা সুনির্দিষ্টভাবে বলেছি যে নির্বাচন অবাধ সুষ্ঠু করবার জন্য মাঠ পর্যায়ে যারা যেই করেছে তাদেরকে ধরা হোক, তাদেরকে তো ধরা হলো না। সচিবালয়ে যেইভাবে এখনও ঘাপটি মেরে আছে তাদের তো কোনো বিষয় সামনে নিয়ে আসা হলো না। হারুন বিপ্লবরা যা ঘটিয়েছে, যা এদেশের মানুষ দু চোখ দিয়ে যা দেখেছে, সেই আয়নাঘর থেকে শুরু করে এদেশের আয়নাঘর না, আমরা জাতীয় সংসদের সামনে আপনার দলের সেই সময়কার মনে হয় চিফ হুইপ ছিলেন জয়নুল আবদিন ফারুক, তাকে যেভাবে পিটিয়েছিল হারুন এবং বিপ্লব, এবং যে অকথ্য ভাষায় গালি দিয়েছিল, যে ব্যবহার করেছিল, সেটা আসলে ইতিহাস থেকে মুছে যাওয়ার বিষয়। সেটাই বলছি যে আজকে তারা কোথায়? তাদেরকে কেন পালিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হলো না কি হইলো? তাদের সাথে কি কোনো আন্ডারস্ট্যান্ডিং হয়েছে কিনা? আচ্ছা, এই জায়গায় আমার আর একটা প্রশ্ন হচ্ছে, আপনারা এই প্রশ্ন যে টক শোতে করছেন,
এই প্রশ্নটা কি গভর্নমেন্টকে এখন যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে রয়েছে তাদের কাছে করেছে যে তারা কিভাবে পালিয়ে গেল, হারুন বিপ্লব কোথায়, কেন নেই? একটি ছোটবেলায় একটা কথা শুনছি যে যত ঘুষ নন্দ ঘুষ, এখন এসে বুঝতেছি বিএনপি এখন একটা নন্দ ঘুষের মতো অবস্থায়। কেন? এরা যেখানে ব্যর্থ সেখানে বিএনপিকে দোষারোপ করা হচ্ছে। কোন মহাসচিব কি বলছে কি বলে নাই তা নিয়ে তারা ভিন্নভাবে মানুষের কাছে সেগুলো প্রকাশ করছে। তো এখন এগুলা বলতে হবে কেন? তারা দেখে নাই, ইউনুস সাহেব দেখে নাই 17 বছর তার নিজের উপরে তো কমই হয় নাই। অন্যান্য উপদেষ্টারা আসিফ নজরুল সাহেব তখন কি মাত্রায় বক্তৃতা করছে উনি তো সবকিছুই জানে, অন্যরাও জানে। তাহলে কোন অদৃশ্য কারণে আজকে এই অবস্থার অবতারণা হচ্ছে? যে আজকে স্থানীয় সরকার নির্বাচনটা যদি আগে দেয় তাহলে কি হবে? তাহলে হবে যারা মানে গর্তে গিয়ে পলি আছে তারাও বেরিয়ে আসবে, তারাও বেরিয়ে এসে দেশে আরেকটি অস্থিতিশীল অবস্থার সৃষ্টি হবে। তার মানে তখন এই সংসদ নির্বাচনটা একটা অনিশ্চয়তার মধ্যে চলে যাবে। আপনার এই আলোচনা থেকে একটা আমার ভেতরের একটা প্রশ্ন ছিল, সেই প্রশ্নটা পরিষ্কার হয়েছে যে স্থানীয় সরকার নির্বাচন আগে হলে কি হবে, কেন বিরোধিতা করছেন তা পরিষ্কার করেছেন। আমি আপনার কাছে আবারও ফিরবো আশা করছি। ব্যারিস্টার মিলি, আপনার কাছে ছোট করে জানতে চাই, আমরা বিরতিতে যাব, তার আগে আপনার কাছে একটা বিষয় জানতে চাই। আমাদের আলোচনায় আর একটা বিষয় পরিষ্কার হয়েছে বা ফুটে উঠেছে এবং চলমান রাজনীতির ভিতরে খুবই আলোচিত বিষয়, আজকে সেটা আরও বেশি। সেটা হচ্ছে যে ছাত্রদের পক্ষ থেকে রাজনৈতিক দল গঠনের চেষ্টা হচ্ছে এবং আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এই নতুন রাজনৈতিক দলের অবস্থানটা কী হবে, কেমন তার কি রূপরেখা, এই রূপরেখা আজকে তুলে ধরা হলো। তো এই ছাত্রদের দিয়ে রাজনৈতিক দল করার ব্যাপারে বাংলাদেশের প্রচলিত এবং বড় বড় রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে বিরোধিতা আছে, আমরা যা কার্যত দেখছি। ব্যাপারটা তো এরকমই সেলিম ভাই। তো এই জায়গায় আপনার দলের অবস্থান কি, আপনি কি দৃষ্টিভঙ্গি পোষণ করেন? ছাত্রদের দিয়ে যে নতুন রাজনৈতিক দল গঠন করা হচ্ছে বা গঠন করতে যাচ্ছে, এই ব্যাপারে আপনার দলের অবস্থান কি? আজকে যেটা মধুর ক্যান্টিনের সামনে যেটা ঘোষণা হলো, এটা ছাত্রদের, আমার বুঝ মতো ছাত্রদের একাংশ, পুরোটা না, একাংশ। ছাত্রদের একাংশ বলতে কি যারা ছাত্র আন্দোলন ছিল, যারা সমন্বয়কদের অধীনে কাজ করে তাদের একাংশ? ওকে, তাদের একাংশ, মানে যেটাকে বলে বৈষম্য বিরোধী আন্দোলনের একাংশ। ওকে, আমরা শুধু ছাত্রদের না, যে কোনো নতুন রাজনৈতিক দল গড়ে ওঠা এবং চেষ্টাটাকে স্বাগত জানাই। বিকজ আপনি যখন চাইবেন যে ওয়াইডার ডেমোক্রেটিক প্রসেসটা চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে থাকবে এবং একটা ভালো ডেমোক্রেটিক প্রসেস হতে হবে, তখন কিন্তু মেনি কন্টেন্ডার্স লাগবে। এখন একটা জায়ান্ট আর দুটো লিলিপুট দিয়ে কিন্তু আপনি একটা ভালো ডেমোক্রেটিক প্র্যাকটিস করতে পারবেন না। তো তখন আপনাকে যদি এই যে আমরা বাইরের দেশেরগুলাই দেখি। বুঝতে পেরেছি। আমি একটা প্রশ্ন করি, আপনি কি মনে করেন যে এই যে ছাত্রদের দিয়ে যে রাজনৈতিক দল গঠন করা হচ্ছে বা ছাত্ররা রাজনৈতিক দল যেটা করতে যাচ্ছে এবং সেটা একাংশের, আপনার তথ্য মতে, তা এটা কি জায়ান্ট কোনো পলিটিক্যাল দল হতে যাচ্ছে বলে মনে করেন? এটা তো আসলে তাদের কার্যক্রমের উপর ডিপেন্ড করবে। এটা আমি তো আউটসাইডার, আমি আউটসাইড থেকে দেখছি, আমি সেটা বলতে পারবো না। কিন্তু শুরুটা করলে যদি ঠিক মতো যায় হয়তো হতে পারবে, কালকে হয়তো পারবে না, বাট একটা যদি টাইম লাইন ফলো করে যে আমরা 2 বছরের মধ্যে এটা করব, 4 বছরের মধ্যে এটা করব, তাহলে হয়তো হতে পারবে। কিন্তু আপনি যদি প্রথমেই বলেন যে এইটা হলো মানে ষড়যন্ত্রের অংশ অথবা কিছু এবং গ্রো করতে না দেন, তাহলে তো আমরা জানবো না যে আসলে হতে পারবে কিনা। আচ্ছা, বুঝতে পেরেছি। আমরা আলোচনা আরও শুনবো এবং আরও অনেক বিষয় নিয়েই কথা বলার চেষ্টা করব। সাদত হোসেন সেলিম, আপনাকে দিয়ে এই পর্বের আলোচনা আবারও শুরু করতে চাই। সেটি হচ্ছে যে প্রশ্নটা এই প্রেক্ষাপটে করতে চাই বা যে আলোচনাটা তুলতে চাই, সেটি হচ্ছে যে দেশের যে বর্তমান পরিস্থিতি বা যে পরিবর্তনটা হয়ে গেছে, তার একটি অনিবার্য দাবি হচ্ছে দেশে বৃহত্তর ঐক্য। এই যে স্থানীয় নির্বাচন, জাতীয় নির্বাচন, রাজনৈতিক নতুন দল গঠন না করা, উপদেষ্টা পরিষদের কার্যক্রম, তাদের যোগ্যতা এবং সংস্কার হওয়া না হওয়া, এ নিয়ে আমরা ইতিমধ্যে বেশ ভালোভাবেই দেখতে পাচ্ছি, পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি যে অনেকটা দ্বিমত বা ভিন্ন মত
মতের ভিন্নতা তৈরি হয়েছে। এটা কি কাঙ্ক্ষিত, বা এই সময় এটা কি ভালো, না। বা এই সময় আসলে করণীয়টা কি? না, কোনটা দেখুন, করলে ভালো আমরা হয়? তো গত 15 বছর যাবৎ একটা সুষ্ঠু ভোটাধিকারের প্রশ্নে আমরা আন্দোলন করে এসেছি। আমরা সবসময় চেয়েছি একটা দলনিরপেক্ষ সরকারের অধীনে একটা এবং সুষ্ঠু মোটামুটি নির্বাচন। আজকে যারা রাজনৈতিক অঙ্গনে তারা প্রায় সবাই একসাথেই ছিলেন বলে। সবাই আমরা একসাথে ছিলাম, অনেকেই ছিলেন, অনেকেই ছিলেন না। আমরা 15 বছর যাবৎ একটা মানে গণতান্ত্রিক পরিবেশে একটা নির্দলীয় সরকারের অধীনে একটা নির্বাচন, সেই নির্বাচনের মাধ্যমে জনগণ যাকেই ক্ষমতায় আনে সেই রাষ্ট্র পরিচালনা করবে, জনগণের গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, জনগণের শক্তি প্রতিষ্ঠিত হবে, সেটা আমরা চেষ্টা করেছিলাম। এবং এর মধ্যে দিয়ে একটা মানে আপনার গণ আন্দোলন হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে। আমরা সবসময় বিশ্বাস করতাম যে একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকারের পতন হবে। একটা গণ অভ্যুত্থান যখন সৃষ্টি হয়েছে, প্রথমত এটা কোটা বিরোধী আন্দোলন, পরবর্তীকালে এটা ছড়িয়ে গেছে যে সরকার বিরোধী আন্দোলন, এবং দলমত নির্বিশেষে প্রত্যেকেই কিন্তু প্রত্যেক শ্রেণী পেশার মানুষ নামিয়ে মানে পথে নেমেছে, এবং নেমে কিন্তু একটা আপনার একটা বৈপ্লবিক পরিবর্তন করেছে, সরকারকে বিতাড়িত করেছে। তারপর স্বভাবতই আমাদের একটা লক্ষ্য ছিল যে একটা সুন্দর নির্বাচন। তো এই নির্বাচনে একটা অন্তরায় বা গলা কাটা হয়ে দাঁড়াচ্ছে একটা কিংস পার্টি। আমরা কোনো রাজনৈতিক দলের বিপক্ষ নাই, ছাত্ররা নতুন রাজনৈতিক দল করবে, এটাকে আমরা অবশ্যই স্বাগত জানাই, এবং একটা শতশ ফুল আমরা গণতন্ত্রে ফুটুক, তাতে আমাদের কোনো আপত্তি নেই। আমাদের আপত্তি ওইখানেই যে সরকারি পৃষ্ঠপোষকতায় অতীত কোনো রাজনৈতিক দল কোনো জনগণের মধ্যে সাড়া ফেলতে পারে নাই, আর ভবিষ্যতেও সাড়া ফেলতে পারবে না। এবং এটা নীতিনৈতিকতার প্রশ্ন, এটা দ্বিমত পোষণ করছি যে আপনার সরকারের থেকে কেন রাজনৈতিক দল করবে। এটা তো একটা দলনিরপেক্ষ সরকারের অধীনে আমরা নির্বাচন চাই, এবং যদি সরকারের তার নিরপেক্ষতা হারায় তাহলে নির্বাচনটাও প্রশ্নবোধক হবে। সেই কারণে আমরা আসলে চাই যে আপনার এটা কোনো কিংস পার্টি অথবা কারো উচ্চাকাঙ্ক্ষার বলি যেন এই দেশের মানুষ আবার নতুন করে না হয়। আর দ্বিতীয়ত যেটা চাচ্ছি, এই বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আপনার শেখ হাসিনা যেটা সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে, দেশের গণতন্ত্র ধ্বংস করেছে, অর্থনীতি ধ্বংস করেছে, বিচার অঙ্গন ধ্বংস করেছে, এই ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আমরা আসলে একটা জাতীয় ঐক্যমতের একটা সরকার চাই। এবং আমরা মনে করি যে ফ্যাসিজমের বিরুদ্ধে একটা জাতীয় ঐক্যমত সৃষ্টি হয়েছে। তাতে কি, তাতে সংসদ নির্বাচন যদি হয়ে যায়, ধরুন আপনাদের দাবি মতো ডিসেম্বরের ভেতরে নির্বাচন হয়ে গেল এবং সুষ্ঠুভাবেই হলো সবকিছু, তখন কি জাতীয় ঐক্যমত্যের সরকার গঠন করবেন আপনারা? তখন তো বিএনপির পক্ষ থেকে তো বলা আছে যে স্বৈরশাসকের বিরুদ্ধে যারা মানে রাজপথে যুগপৎ আন্দোলনে লড়াই করছেন তাদেরকে নিয়ে ভবিষ্যতে নির্বাচন, ভবিষ্যতে জাতীয় সরকার। আমরাও মনে করি যে এখন এই মুহূর্তে আসলে দেশটার যে অবস্থাটা, দেশের অর্থনীতির যে অবস্থাটা এবং দেশের সমাজ যে অবস্থাটা, এই অবস্থাটাকে বিনির্মাণ করতে হলে একটা জাতীয় ঐক্যমতের সরকার প্রয়োজন, এবং সেটা নির্বাচনের মাধ্যমে হলে সবচেয়ে ভালো হয়। এবং এখানে তো এক ধরনের বক্তব্য আছে যে যারা নির্বাচিত হবেন অথবা যারা নির্বাচিত হবেন না তাদেরকে সমন্বয়ে একটা জাতীয় সরকার গঠন করা মানে দরকার। এবং এখন এখানে যে আপনার কিংস পার্টির ব্যাপারটা এসছে, এটা খুব বেশি দূর আগাবে আমার কাছে মনে হচ্ছে না। কারণ স্বাধীনতার পর থেকে গত 40 বছরে অনেক ভাগা ব্যক্তিরা চেষ্টা করেছেন বিভিন্ন রাজনৈতিক দল গঠন করার জন্য। একটা রাজনৈতিক শূন্যতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্ম হয়েছে, এবং রাজনৈতিক শূন্যতা পূরণ করার প্রেক্ষিতেই বাংলাদেশ জাতীয়তাবাদী টিকে আছে। এরপরে এরশাদ কিন্তু একটা কিংস পার্টি গঠন করার চেষ্টা করেছে, সেটা হয়নি। মইনুল আহমেদ খানকে চেষ্টা করেছে, সেটা হয়নি। পরবর্তীকালে বিগত 24 নির্বাচন উপলক্ষে 3-4টা কিংস পার্টি গঠন করতে পেরেছে, মানে হয়েছে। তারা অনেকগুলো আসনে তারা প্রার্থী দিয়েছেন, একজনও জামানত। এমনকি এখন কেউ বিবৃতি দিচ্ছেন যে আমি তো বিএনপি করতাম। না, বিএনপি করতাম বললে ধরেন একটা অসময়ে বিএনপি ছেড়ে চলে গিয়ে এখন আবার বিএনপি করতাম এক জিনিস। এটা আমি তুলে ধরলাম এই কারণে যে অর্থাৎ এইরকম পরিস্থিতি এতটাই তাদের জন্য খারাপ হয়েছে যে এইরকম বিবৃতি দিতে বাধ্য। জি সেলিম, আপনি আপনার আলোচনা থেকে মোটামুটি পরিষ্কার। ভিপি ইব্রাহিম, আপনার কাছে একটু আসতে চাই। একটা প্রশ্ন আপনার কাছে, আপনার দল বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে বড় রাজনৈতিক দল, এবং নির্বাচন হলে আপনার দল ক্ষমতায় যাবে এমনটা ধারণা মোটামুটি অনেকেই করেন, আপনারা তো করেনই। বাস্তবতা কি হয় সেটা তো তখনকার ব্যাপার। আমার প্রশ্ন হচ্ছে, এই যে কিংস পার্টি বা ছাত্রদের দিয়ে যদি দল গঠন করা হয়, কিংস পার্টি গঠিত হয়, তো তাতে কি আপনারা কোনো হুমকি অনুভব করেন? আপনারা কিন্তু এর বিরুদ্ধে বলছেন। মোটেও না, আমরা এর বিরুদ্ধে বলি নাই। আমরা যতটুকু বলেছি, আমরা প্রথমে যারা নতুন রাজনৈতিক সংগঠন করবে তাদেরকে অগ্রিম অভিনন্দন জানিয়ে রেখেছি। আমরা যে প্রশ্নটা তুলেছি সেটা হচ্ছে, ক্ষমতায় থেকে যদি কোনো দল হয় সেটা হয় কিংস পার্টি। আর কিংস পার্টির ইতিহাস সুখকর নয় বাংলাদেশে। আমরা এই কথা বলছি। এই কথা যদি এটার বিরুদ্ধে যায়, আমরা তো মনে করি এটা সাবধান বাণী, এটা একটা মানে বন্ধুসুলভ
আচরণ করা হয়েছে। আমরা তো বলি নাই যে করতে দেওয়া হবে না, আমরা এটা প্রতিহত করবো। যেমন আমরা আমাদের সেলিম ভাই এখানে স্পষ্ট বলেছে যে স্থানীয় নির্বাচন আমরা প্রতিরোধ করবো, প্রতিহতও করবো, চেষ্টা করবো যদি জাতীয় নির্বাচনের আগে হয়, যদি জাতীয় নির্বাচনের আগে হয়। কিন্তু আমরা তো সেটা এটা সেলিম ভাইয়ের কথার সাথে এদেশের জনগণও একমত আমরা মনে করি। কারণ 17 বছর যে আন্দোলন করা হয়েছে, তাদের ভোটাধিকার প্রতিষ্ঠার প্রথম হচ্ছে জনগণ ভোট দিতে পারে নাই। এখন জনগণ ভোট দিয়ে কাদেরকে নির্বাচিত করবে? ওই স্থানীয় সরকারটা তো যে কোনো সময় করা যায়, তাদের জন্য সরকারের কিছু যায় আসে না। তারা এই আইন শৃঙ্খলা রক্ষা করতে পারবে না, তারা কোনো আইন প্রণয়ন করতে পারবে না। সুতরাং ওই নির্বাচনকে সামনে এনে তারা কি বোঝাতে চায়, এটা আমাদের একটা প্রশ্ন। আর আমরা খুব একটু রাগডাক রেখে না বলেই বলতে চাই যে 17 বছর আমরা আন্দোলন করেছি, এদেশের মানুষকে আমরা প্রতিশ্রুতি দিয়েছি যে আপনাদের ভোটাধিকার ফিরিয়ে দেব। 17 বছর আন্দোলনের মধ্যে আমাদের অনেক কষ্ট হয়েছে। আমরা এদের যন্ত্রণায়, পুলিশ এবং আওয়ামী লীগের যন্ত্রণায় আমাদের কারবালাতে ঘুমাতে হয়েছে, আমাদের নামে মামলা নিয়ে হুলিয়া নিয়ে চলতে হয়েছে, আমাদের কারণে আমাদের পরিবার পরিজন ক্ষতিগ্রস্ত হয়েছে, আমাদের ব্যবসা বাণিজ্য ক্ষতি হয়েছে, আমাদের সন্তানরা ক্ষতিগ্রস্ত হয়েছে। সুতরাং আপনারাও বলেন বিএনপি বড় দল, আমরাও মনে করি যে বিএনপির সাথে দেশের জনগণ রয়েছে। সুতরাং আল্লাহর হুকুমে, আল্লাহর রহমতে এদেশের জনগণ যদি ধানের শীষকে ভোট দিয়ে নির্বাচিত করে, তাহলে অবশ্যই আমাদের 17 বছরের যে কষ্টের পরে সুখ আছে, এটাই স্বাভাবিক। আমরা চাই যত দ্রুত সম্ভব নির্বাচন হলে বিএনপি এবং বিএনপি সহ সমমনা দলগুলো রাষ্ট্র ক্ষমতায় এসে তারা সংস্কার করবে। তারা অনৈতিক যে কার্যক্রম আওয়ামী লীগ করেছে, এবং এটা তাদের পক্ষে সম্ভব, যে যা করে তাকে সেই কাজেই দিতে হয়। রাজনীতিবিদরাই দেশ পরিচালনা করবে, এটাই স্বাভাবিক নিয়ম। অন্তর্বর্তীকালীন সরকারেরও এই ভবোদয় হওয়া উচিত, এবং তাদেরও একটি নির্বাচন দিয়ে, গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে সম্মানের সাথে দেশবাসীকে একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করায় আমি মনে করি যে তাদের জন্য সবচেয়ে সুন্দর একটি রাস্তা। অন্য কোনো রাস্তায় সম্মান ঠিক থাকবে বলে আমি মনে করি। জি, ধন্যবাদ ভিপি প্রেমী। আমরা আলোচনা শেষের পর্যায়ে, আলোচনা শেষ পর্যায়ে ব্যারিস্টার মিলি আপনার কাছ থেকে নতুন একটা বিষয় জানতে চাই। সেটি হচ্ছে যে আপনারা তুলনামূলক নতুন দল, তো নতুন দল হিসেবে আপনারা যদি স্থানীয় নির্বাচন হোক আগে আর জাতীয় নির্বাচন হোক, যাই হোক, তাতে আপনারা আপনাদের দলের অবস্থান কতটা সংহত করতে পেরেছেন? যদিও একেবারেই শুধুমাত্র এবি পার্টির জন্য বিষয়টা, তারপরেও আপনার দলের অবস্থান কতটা সংহত করতে পেরেছেন? জাতীয় নির্বাচনের জন্য আপনারা কতটা প্রস্তুত? এবং এই যে ছাত্রদের যে সংগঠন বা দল হতে যাচ্ছে, এই দলকে আপনারা স্বাগত জানাচ্ছেন, বাট আপনারাও কি কোনো রকমের হুমকি বা আপনাদের জন্য কোনো হুমকি মনে করেন, বা আপনাদের জন্য বাধা সৃষ্টি করতে পারে এরকম মনে হচ্ছে? কারণ এবি পার্টি নতুন একটা দল, নতুন আর একটা দল আসলে আপনাদের দলের নেতৃত্ব তুলনামূলক তরুণ, তো এই জায়গায় কোনো স্বার্থের বা আপনাদের জন্য অসুবিধার কোনো কারণ হবে, স্বার্থের কোনো দ্বন্দ্ব হবে কিনা, কি মনে করেন? প্রশ্ন ছিল যে নির্বাচনে আপনারা কতটা প্রস্তুত, কতটা সুসংহত করতে পেরেছেন আপনাদের দল, আর নতুন দল হলে কতটা হুমকি অনুভব করেন বা আদৌ অনুভব করেন কিনা। আমি আপনার শেষের প্রশ্নটা দিয়ে শুরু করতে চাই যে আমরা হুমকি অনুভব করছি কিনা। আমাদের রাজনীতিটা প্রথম থেকে আমরা বলেছি কোনো মতবাদের অথবা কোনো তত্ত্বের রাজনীতি না, এটা হলো পলিসি লেভেল, আপনি একটা পলিসি ইস্যুর উপর বেসড করে রাজনীতি, অধিকারের রাজনীতি, এবং অধিকারের প্রশ্নে আমি যদি বেটার ডেলিভার করতে পারি তাহলে আমাকেই মানুষ চুজ করবে। এইখানে তো কোনো হুমকির কোনো প্রশ্ন নাই। এখানে যদি বিএনপি বেটার ডেলিভার করে ওনাদেরকে চুজ করবে, আমি বেটার ডেলিভার করলে আমাকে চুজ করবে। হয়তো এখন বিএনপির একটা অনেক বড় ভোট ব্যাংক আছে, আমাদের সেটা নেই, যেটা আপনি বলছিলেন যে আমাদের কতটুকু গ্রাসরুটে। আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের দলটা যখন আমরা আত্মপ্রকাশ করি, আমরা ফ্যাসিস্ট রেজিমের মাঝখানে আত্মপ্রকাশ করি, এবং ওই সময় সবাই জানে একটা দলের বিকাশ অথবা একটা ছোট্ট একটা মিটিং করার জন্য আমাদেরকে কি পরিমাণ স্ট্রাগল করতে হয়েছে। একটা মাঠ উঠান বৈঠক করার জন্য 11 বার, আমাদের এরকম রেকর্ড আছে, 11 বার আমরা ভেন্যু চেঞ্জ করেছি। তো ওইখানে ধরেন 200 লোক এসেছিল, তো এইটা ভেন্যু চেঞ্জ করতে করতে এবং বারবার পুলিশ দেখে দেখে শেষে 11 জন লোক বাকি ছিল। তো এই অবস্থায় খুব যে আমরা অনেক জায়গায় চলে গিয়েছি অথবা রুট লেভেল খুব আমাদের স্ট্রং হয়ে গেছে তাও না,
আবার একদম হেলা ফেলার মতো তাও না। এবং যেটা আপনি বলেন জাতীয় নির্বাচনের জন্য কতটুকু প্রস্তুত, উইল বি অ্যাজ রেডি অ্যাজ উই উইল বি, মানে এইটা আমার প্রস্তুতির উপর ডিপেন্ড করে তো দেশ চলবে না। যতটুকু যখন যেটা হবে সেটার জন্য আমরা মোকাবিলা করার জন্য প্রস্তুত। এবং আপনি একটু আগে যেটা বলেছিলেন যে ছাত্ররা কি পারবে, এত দল আসছে, এটা তো আমাদের বেলা কোয়েশ্চেনটা ছিল। আমার এটার আরেকটা উত্তর হলো যে জুলাইয়ের প্রথম দিকেও কিন্তু মাঝেও কিন্তু কেউ চিন্তা করেনি যে ছাত্রদের একটা আন্দোলন থেকে জনতা রাস্তায় নেমে এসে এই ফ্যাসিস্ট রেজিমকে সরিয়ে দিতে পারবে। সুতরাং উই নেভার নো হোয়াটস গোয়িং টু হ্যাপেন, সো হোপ ফর দ্য বেস্ট অ্যান্ড বেস্ট অফ লাক ফর এভরিওয়ান। ওকে, থ্যাংক ইউ, একদম পরিষ্কার আপনার বক্তব্য। আমরাও আশা করতে চাই। আজকের সুন্দর আলোচনা করার জন্য সাদত ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ, ব্যারিস্টার মিলি আপনাকে ধন্যবাদ, বিবি ইব্রাহিম আপনাকে অনেক অনেক ধন্যবাদ। চমৎকার আলোচনা করেছেন আপনারা। দর্শক, আমরা আলোচনা শেষ করতে চাই। একটা বিষয় পরিষ্কার যে সবসময় মতো আমি আজকেও বলি, আমরা এই দেশটাকে কোথায় দেখতে চাই, কোথায় নিতে চাই এবং কোথায় যেতে চাই, যেতে পারে এই দেশ। আমি সবসময় বলি যে সবার আগে দেশ, এই দেশ আমাদের, এর উন্নয়ন উন্নতি আমাদের উপর নির্ভর করে। আমাদের দেশের উন্নয়ন উন্নতি আমাদেরকেই করতে হবে, কেউ করে দেবে না। সেজন্য দরকার সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ। সেই পরিবেশ নিশ্চিত করার জন্য যার যার অবস্থানে থেকে পরিপূর্ণভাবে দায়িত্ব পালন করা দরকার। জুলাই বিপ্লবের সুফল যেন আমরা ঘরে তুলতে পারি, সেজন্য আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।